আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতির যে ভরা কাটাল, সেই ভরা কাটালের সময় যে জোয়ার আসে, ঠিক সেইরকম একটি জোয়ার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এসেছে এবং সেটা জামাতের জন্য। গত ১০ মাস ধরে জামাত যে সুযোগ পাচ্ছে এবং গত ১০ মাস ধরে জামাত প্রায় সব সুযোগগুলো, প্রতিটি সুযোগগুলো অঙ্ক কষে কষে ম্যাটিকুলাসলি যেভাবে কাজে লাগিয়েছে নিজেদের জন্য, দলের জন্য, এটা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল কক্ষনো করতে পারেনি। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ২০১০ সন থেকে একেবারে ২০২৫ সন পর্যন্ত টানা ১৫ বছর আওয়ামী লীগ জুলুম অত্যাচার করে জামাতের যা কিছু ছিনিয়ে নিয়েছে, জামাতের যা কিছু হরণ করেছে, জামাতের যে ক্ষতি করেছে, ঠিক ১৫ বছরের মাথায় এসে জামাত সেই ক্ষতিপূরণ সেটাকে জামাত আবার সুদ খায় না। সুদে আসলে বলা ঠিক হবে না। এখানে মুনাফা, সর্বোচ্চ মুনাফা সহকারে যেভাবে গ্রহণ করেছে, এটি আমার জানা মতে সমসাময়িক ইতিহাসে, আমাদের এশিয়া পাক ভারত ইতিহাসে অন্য কোনো রাজনৈতিক দল এভাবে পারেনি। যেমন ধরুন, জামাতের নামটি বাতিল হয়ে গিয়েছিল, মানে এ রাজনৈতিক দল হিসেবে এটা নিষিদ্ধ করা হয়েছিল। এই নিবন্ধন তারা ফিরে পেয়েছে, প্রথমে হাইকোর্ট থেকে, তারপর নির্বাচন কমিশন থেকে। এবং যেখানে একেবারে আনঅ্যানিমাসলি হাইকোর্টের একেবারে পূর্ণাঙ্গ বেঞ্চের রায় যে আবহমান পৃথিবী থেকে, যেদিন থেকে পৃথিবীতে বিচার প্রতিষ্ঠিত হয়েছে, কোর্ট এবং কাছারি প্রতিষ্ঠিত হয়েছে, সেদিন থেকে দাঁড়িপাল্লা এই প্রতীকটি বিচারাঙ্গনের একটি সম্পত্তি, বিচারাঙ্গনের একটি সিম্বল। তো কাজেই এই দাঁড়িপাল্লা ন্যায় বিচারের যে প্রতীক, এটি কোনো অবস্থাতে একটি রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না। ফলে জামায়াত ইসলামের এই প্রতীকটি তারা আওয়ামী লীগ জামায়াতে কোর্টের মাধ্যমে তারা হরণ করেছিল। এবং এটার পক্ষে এতটা জনমত আওয়ামী লীগ সরকার তৈরি করেছিল, অর্থাৎ যেমন জামাতের বিচার নিয়ে, জামাতের প্রতি জুলুম নিয়ে জনমত তৈরি হয়নি। সবাই মনে করছে যে না, এটা বাড়াবাড়ি হচ্ছে। কিন্তু জামাতের যে নিবন্ধন বাতিল, এটা নিয়েও বিতর্ক ছিল। আওয়ামী লীগের এই কর্মটি কেউ সমর্থন করেনি। কিন্তু জামাতের দাঁড়িপাল্লা যে প্রতীকটি, এই প্রতীকটি বাতিল করা হয়েছে হাইকোর্টের মাধ্যমে। এটা আওয়ামী লীগের লোকজন জনগণকে খাওয়াতে সামর্থ্য হয়েছিল। হালামলে তারা সেই তাদের দাঁড়িপাল্লা প্রতীকটিও ফেরত পেয়েছে। ফলে আমার কাছে মনে হচ্ছে যে জামাতের যারা লোকজন এই মুহূর্তে তারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তারা সবাই শুকরিয়া আদায় করছে এবং গত ১৫ বছরে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের উপর যে জুলুম এবং অত্যাচার চলেছে, সেই জুলুম এবং অত্যাচারকে তারা তুড়ি মেরে এখন বিজয়ের আনন্দে এতটা উদ্বেলিত, তাদের ভাবসাব দেখে কারো আন্দাজ করার ক্ষমতা নেই যে একটা সময় তাদের উপর বিপদ ছিল। আওয়ামী লীগ জামানাতে তাদের পত্রিকা সংগ্রামের উপর জুলুম চালানো হয়েছে, তাদের সম্পাদকের উপর জুলুম চালানো হয়েছে, আবুল আসাদের উপর। জামাতের অফিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই অফিসগুলো এখন একেবারে লাল নীল বাতিতে ভরে গেছে। সবচেয়ে সুন্দর সুন্দর ফার্নিচার, এমন ফার্নিচার বিএনপির অফিসে নেই, আওয়ামী লীগের অফিসে নেই। সেগুলো দিয়ে জামাতের অফিসগুলো সুসজ্জিত হয়েছে। যদি আওয়ামী লীগ এই গত ১৫ বছর জামাতের অফিস খোলা রাখতো, জামাত হয়তো এই ফার্নিচারগুলো কিনতো না। তারা ওই আগের মতোই ভাঙাচোরা টেবিল, এবং যে টেবিলটা বেশি ভেঙে গেছে সেই টেবিলের উপরে একটা সাদা কাপড় দিয়ে, কাফনের কাপড় দিয়ে, তার উপরে একটা গ্লাস দিয়ে, ওটার উপরেই তারা অফিস করতো। এটা তাদের অভ্যাস। এবং এটা দেখেছে যে এরকম বিলাস নেই। তারা বড়জোর তাদের অফিসে, সেই মহানগর অফিস বলেন কিংবা তাদের যে মগবাজার অফিস, আগের জামানাতে, আমি এটা ধরুন বলছি এই 111-এর সময় পর্যন্ত, 111-এর সময় পর্যন্ত, তো ওই সময়টিতে জামাতের অফিসে যদি কোনো মেহমান যেতেন, রং চা, তারপরে ওই রাস্তার পাশে যে চিতই পিঠা বানায়, সেগুলো ঝাল দিয়ে খাওয়ায়। তো বড় বড় জামাতের নেতারা নিজেরাও খেতেন এবং মেহমানদেরকে বলতেন যে ভাই আসছেন, আমাদের এখানে না ওই রেল লাইনের পাশে খুব ভালো চিতই পিঠা বানানো হয়। তো সেই চিতই পিঠা দিয়ে নিজেরাও খেতেন, তাদেরকে খাওয়াতেন।
আবার যদি খুব বেশি ভিআইপি মেহমান যেতেন, তাদেরকে দুপুরে যদি খাওয়ানোর ব্যাপার হতো, তাহলে যে মেহমান যিনি গেছেন, ধরুন গেছেন মতিউর রহমান নিজামী সাহেবের কাছে, কাদের মোল্লা সাহেবের কাছে, কামরুজ্জামান সাহেবের কাছে। তো তাদের বাসা থেকে খাবার আসতো, দুপুরে খাবার আসতো। তো ওই খাবার ওই মেহমানদের সঙ্গে তারা ভাগ করে খেতেন এবং খুব অল্প লোকের সঙ্গে তারা এক টেবিলে খাবার খেতেন। বেশিরভাগ লোকই এসব পিঠা দিয়ে তারপর হচ্ছে রং চা দিয়ে তারা বিদায় করতেন, যেটা দেখেছি। কিন্তু এখন জামাতের আর সেই দিন নেই। এখন জামাত 5 স্টার হোটেলে মিটিং করে, তারপরে তারা হেলিকপ্টারে চলাফেরা করে। তাদের জামাকাপড় এগুলো মানে কেতাদুরস্ত, ইস্ত্রি করা, মাল দেওয়া। তাদের মুখে অমলিন হাসি, এমন সুন্দর হাসি আমি আর কখনো জামাতের যারা লোকজন আছে তাদেরকে ইতিপূর্বে দেখিনি। জামাতের সুসময়ে গেছে যখন আলী হাসান মুজাহিদি সাহেব মন্ত্রী ছিলেন, তারপরে মতিউর রহমান নিজামী সাহেব মন্ত্রী ছিলেন, তখন আমি জামাতকে দেখেছি, একদম কাছের থেকে দেখেছি। তারপরে এরশাদ জামানাতে যখন আমি সাংবাদিকতা করতাম, তখন তো জামাতের যত শীর্ষ নেতা আছেন অলমোস্ট সবার সঙ্গেই দেখা সাক্ষাৎ সম্পর্ক এটা ছিল। একেবারে শীর্ষ পর্যায়ে যারা ছিলেন খুবই ভালো সম্পর্ক ছিল। কিন্তু এখন জামাতের নেতারা যেভাবে হাসেন, এরকম হাসি আমি আর কখনো তাদেরকে দেখিনি। আমার বন্ধু হামিদুর রহমান আজাদ, সাবেক সংসদ সদস্য, এই যখন শেখ হাসিনার পতন হলো, পতনের আগে হঠাৎ করে তিনি কয়েকদিন আগে আমাকে একটা ফোন দিলেন। তার পরিবারে আমার একটা গ্রহণযোগ্যতা আছে। এর কারণ হলো আমি যখন এমপি ছিলাম, তিনি যখন এমপি ছিলেন, আমরা প্রথম একটা টক শো করেছিলাম সে আর আমি। দুজনে মিলে চ্যানেল আই তৃতীয় মাত্রাতে। তো তখন তো জামাতের লোকজন আসেও না, কেউ ডাকেও না। তো আমি জিল্লুর রহমান সাহেবকে বললাম যে, "ভাই আপনি জামাতের একজন লোককে ডাকেন।" ২ জন লোককে আমি যাকে বলে ইনফ্লুয়েন্স করেই অনুরোধ করে টক শোতে এনেছিলাম। একজন ছিলেন তাজুল, অ্যাডভোকেট তাজুল, এখন যে আইসিটি যে আদালত, এটার যে চিফ প্রসিকিউটর। তো তিনি তখন জামাত আ যে সকল নেতা তাদের প্রধান আ উকিল। তো তাজুল বয়সে আমার চেয়ে অনেক, অনেক ছোট। কিন্তু তারপরেও ওই সময়টিতে আমার কাছে মনে হয়েছে যে জামাতের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থাগুলো নিয়ে কিছু আলাপ আলোচনা হলে জনমত তৈরি হবে। তো এটা প্রকারান্তে আসলে জামাতকে একটা স্পেস করে দেওয়া। ওই কাজটি তখন তৃতীয় মাত্রার একটা অনুষ্ঠান মানে বিরাট ব্যাপার। সেখানে একটা অনুষ্ঠানে আসার জন্য ২০১১-১২ সনে জিল্লুর রহমান সাহেব তো দূরের কথা, তার একজন সহকারী রয়েছেন, তার বন্ধু, সেই তার পেছনেই মানুষ ঘুরত। আ বলত যে, "ভাই যেভাবে হোক না কেন।" জিল্লুর সাহেব তো একটা ব্যক্তিত্ব নিয়ে চলেন, পার্সোনালিটি নিয়ে আগের থেকেই। জিল্লুর সাহেবকে আমি চিনি, আমরা একসাথে চাকরি করেছি। আমি আজকের কাগজে চাকরি করেছি, সে ওই সাপ্তাহিকটার নির্বাহী সম্পাদক ছিলেন। মূলত আজকের কাগজটা যে শাহেদ আহমেদ করার জন্য যে উদ্যোগী হলো, এটা মূলত নেপথ্যে জিল্লুর সাহেব ছিলেন। তো জিল্লুর সাহেব থাকার কারণে তার সঙ্গে আমার সেই যে আজকের কাগজ থেকে সম্পর্ক। তো ওই সময়টিতে তার যে ব্যক্তিত্ব ছিল, অন্য সবার মতো তিনি ফালতু নন। ঠিক এখনো ওই ব্যক্তিত্বটাই তিনি ধারণ করে আছেন। ফলে তিনি চ্যানেল আইতে একটা অনুষ্ঠান উপস্থাপনা করেন। কিন্তু তার সেই অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে চ্যানেল আই কর্তৃপক্ষ, তারপর শেষে বাইরের ডিজিএফআই, এনএসআই মানে তাকে একটা টেলিফোন করে ইন্ডিকেট করবে, ধমক দিবে, এই অবস্থা আমি তাকে কখনো দেখিনি। এমনকি বাইরের বড়, বড় যারা টক শো স্টার আছেন, তারা তাকে বলবেন যে, "ভাই আমাকে একটু নেন।" এরকম অবস্থা আমি কাউকে দেখিনি। কেউ সরাসরি তাকে বলতে পারেনি। তার অনেক বন্ধু-বান্ধব আছে, সবার সাথে তার ভালো সম্পর্ক। আমার সাথেও ভালো সম্পর্ক। তো কিন্তু তাকে ইনফ্লুয়েন্স করার মতো লোক বলতে গেলে নাই বললেই চলে, এবং কেউ ওই সাহস পায়নি। আমার সাথে তার বন্ধুত্বের কারণে আমি তাকে অনুরোধ করেছিলাম। তো অনুরোধ করেছিলাম হামিদুর রহমান আজাদের ব্যাপারে, আর অনুরোধ করেছিলাম এই তাজুল সাহেবের ব্যাপারে যে তাদেরকে ডাকা হোক। তো সেই সুবাদে হামিদুর রহমান আজাদের সাথে একটা ভালো সম্পর্ক এখনো আছে। উনি উনার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিলেন। তো আমি বললাম যে, "ভাই আপনার মেয়ে আছে, বিবাহ উপযুক্ত, এটা তো আমি আগে জানতাম না। তাহলে তো আমার ছেলের জন্য আমি আনতাম।" দুষ্টামি করলাম। বলল যে, "আর অনিক ভাই, এটা তো খুবই ভালো হইতো।" ইত্যাদি, ইত্যাদি ঘটনা। তো একটা ঠিকানা দিলেন যে, "কেউ না আসুক, আপনি অবশ্যই, অবশ্যই এখানে আসবেন।" তো ঠিক আছে, আমি আমার স্ত্রীকে বললাম যে, "চলো, শেখ হাসিনা যদিও এই জামাতের অনুষ্ঠান এখন আমাদেরকে নজরে রেখেছে, তবুও হামিদুর রহমান আজাদ সাহেব টেলিফোন করেছেন ২ বার করে, আমাকে যেতেই হবে।" তো ২-৩ দিন পরে তিনি আবার বললেন যে, "ভাইরে, অনুষ্ঠানটা বাতিল করতে হচ্ছে। শেখ হাসিনা তো একেবারে বেশি জ্বালাচ্ছে অনুষ্ঠান, মানে আমাদেরকে আবার আন্ডারগ্রাউন্ডে যেতে হচ্ছে।" তো সেই হামিদুর রহমান আজাদ, যে কিনা আমার বন্ধু ২০০৯ থেকে আজ অবধি। তো তার মধ্যে আমি যে আ আনন্দ দেখছি, হাসি দেখছি এবং উজ্জ্বলতা দেখছি, এটা আমি কখনো দেখিনি। আ জামাতের আমির মহোদয় আছেন, আ উনাকে আমি শ্রদ্ধা করি। উনার সঙ্গে আমার যতটা ব্যক্তিগত সম্পর্ক আছে, উনাকেও এখন ৩ টি ডাইমেনশন আমি দেখছি।
উনি কমান্ডিং ভয়েজে রাষ্ট্র পরিচালক হিসেবে তিনি রাগ করছেন, কমান্ড দিচ্ছেন, প্রতিপক্ষকে তিনি হুমকি দিচ্ছেন, আবার সবার সঙ্গে সংযোগ স্থাপন করছেন। একই সঙ্গে তিনি যে আমিরে জামাত এবং তার পূর্বসূরি ছিলেন আবুল আলা মওদুদী, তার পূর্বসূরি ছিলেন গোলাম আজম সাহেব, ঠিক ওই গোলাম আজম সাহেব এবং আবুল আল্লাহ মওদুদীদের ব্যক্তিত্ব ধারণ করার জন্য তিনি ইদানিং গত কয়েক মাস যাবত দেখছি যে সব জায়গাতে তিনি যান না। তিনি তার নায়েবদেরকে পাঠান, যারা নায়েবে আমির বা সহকারী সেক্রেটারি জেনারেল। তিনি তার মতো করে তিনি সর্বোচ্চ বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন, সাবেক প্রধানমন্ত্রী ব্যক্তিগত সম্পর্কের কারণে ইংল্যান্ডে গিয়ে। তিনিও তার জায়গাতে রাষ্ট্রনায়ক উচিত একটা ভাবসাব তিনি ফুটিয়ে তুলেছেন। তো এই যে জামাতের যে পরিবর্তন এবং জামাতের যে এই যে অবস্থা, এটা আমার কাছে মনে হচ্ছে একটা ব্যাপক প্ল্যান নিয়ে জামাত এগোচ্ছে। এবং গত ১০ মাসে সবাই মোরলেস ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি লাভবান হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এনসিপি লাভবান হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা উপদেষ্টা তারা লাভবান হয়েছেন, আবার ইমেজ হারিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু জামাত একমাত্র দল যে শুধুমাত্র আনাকুম আনাকুম আনাকুম, মানে যা কিছু পেয়েছেন শুধু পেয়েছেন 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 তা জামাতের নেতৃবৃন্দ। এখানে তাদের মামলাগুলো প্রায় সবই নিষ্পত্তি হয়ে গেছে এবং এটিএম আজহার সাহেবের মতো মানুষকে একেবারে ফাঁসির মঞ্চ থেকে তারা যেভাবে খালাস করে নিয়ে এসেছে, এর চেয়ে আর বিজয় হতে পারে না। সচিবালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ এবং পদবি, এবং একই সঙ্গে তারা এই সময়টিতে আমেরিকার কাছে যে গুরুত্ব পাচ্ছেন, তারপর চীনের কাছে যে গুরুত্ব পাচ্ছেন, চীনের রাষ্ট্রদূত জামাতের অফিসে চলে যাচ্ছেন। জামাতের লোকদেরকে যেভাবে ঘন ঘন চীন সরকার দাওয়াত করে তাদের দেশে নিয়ে যাচ্ছে, এখন বিএনপিকে বেশি তারা প্রিভিলেজ দিচ্ছে না জামাতকে দিচ্ছে, এটা প্রশ্ন সাপেক্ষ। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের দরবারে তাদের যে অবস্থান, এটা অকল্পনীয়। এরকম অবস্থান বাংলাদেশে কেউ কল্পনা করতে পারে এবং তারা একজনের সাথে, মানে এখানে অনেকগুলো বলয় তৈরি হয়ে গেছে। যেমন ধরুন, এনসিপির সঙ্গে বিএনপির একটা মনস্তাত্ত্বিক দূরত্ব, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটা মনস্তাত্ত্বিক দূরত্ব, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব। কিন্তু যেই কাজটি জামাতের সঙ্গে কারোর হয়নি। সবার সঙ্গে বন্ধুত্ব করার জন্য তারা একটা দরজা খোলা রেখেছে। ফলে আগামীতে নির্বাচনী সমঝোতা বলেন, সরকারের অংশীদারিত্ব বলেন, রাজনীতি করা বলেন, সকলের সঙ্গে তারা মিশে যেতে পারবে। যে কোনো পক্ষের সঙ্গে প্রয়োজন অনুযায়ী এই দরজাটা তারা ম্যাটিকুলাসলি খোলা রাখতে পেরেছে। এই কারণ হলো তারা এই গত 10 মাসে যেটাকে বলা হয় আত্মা প্রশান্ত রাখতে পেরেছে, মাথা ঠান্ডা রাখতে পেরেছে, জবানকে তারা সংযত করতে পেরেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো চাঁদাবাজি, সন্ত্রাসী এবং যে সমস্ত দুর্নাম বদনামের কারণে এনসিপি এবং বিএনপির যারা নেতাকর্মী আছেন, তারা যেভাবে অভিযুক্ত হচ্ছেন এবং যেভাবে সরকার থেকে শুরু করে সবাই যাকে বলা হয় এই চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ, সেখানে জামাত গর্ব ভরে বলতে পারছে যে এক জালেম গেছে, আরেক জালেম আসছে। এক জালেমকে বিদায় করে আমরা আরেক জালেমকে আনতে পারি না। তো এই যে জামাতের এই সুসময়টি, এই সুসময়টি কতদিন অব্যাহত থাকবে এবং কতদিন তারা সেটা পরিচালনা করতে পারবেন এবং নিজেদের পক্ষে রাখতে পারবেন, সেটাই দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।